এয়ারসেল প্রেজেন্টস ক্রাইম পেট্রোল সতর্ক, পাওয়ার্ড বাই নিউট্রিগেন, কো-পাওয়ার্ড বাই মাচো। ঘৃণার ভিতের উপর ভালোবাসার প্রাসাদ তৈরি হয় না। প্রত্যেকটা জীবন্ত হৃদয় আর বুদ্ধিদীপ্ত মস্তিষ্ক এই বাস্তব স্বীকার করে নেয়, কিন্তু তা সত্ত্বেও শত শত প্রেম কাহিনী লেখা হয় রক্তের রং দিয়ে। আর কয়েকটা কাহিনী তো এতটা ভয়ঙ্কর হয় যে সবার মনে একটাই প্রশ্ন আসে, যে এটা কার ভালোবাসা, কেমন ভালোবাসা? এটা কি শুধুই লোক দেখানো ভালোবাসা ছিল আর বাস্তবটা অন্য কিছু? জ্যোতি, ফ্রি আছিস? হ্যাঁ বল না। কফি খেতে যাবি? হ্যাঁ চল। বেহুশ মানে আনকনশিয়াস? হ্যাঁ, মানে কিছু সময়ের জন্য যদি আনকনসিয়াস করা যায়। আমি কি করে জানবো নুরি? হ্যাঁ, তবে আমি এটা জানি যে যখন লোকেরা বেশি ড্রিঙ্ক করে তখন আর হুঁশে থাকে না। কিন্তু এই কথাটা তুই কেন জানতে চাইছিস? কিছু না, এমনিই জিজ্ঞেস করছিলাম। তবু হঠাৎ এই কথাটা? ছাড় না, মাথায় এলো তাই জিজ্ঞেস করলাম। তুই ভাবিস না। এই ওষুধটা কি জন্য চাই? আসলে আমার রাতে ঘুম আসে না। কে বলেছে এই ওষুধটা নেওয়ার জন্য? আমি খোঁজ নিয়েছিলাম। কেন, সেই ওষুধটাই তো? ওষুধটা ঠিকই আছে, কিন্তু এইভাবে এই ওষুধ বিক্রি হয় না। সর্দি কাশির ওষুধের মতো নয় এটা। তার মানে? ভাই, এই ওষুধের জন্য ডাক্তারের প্রেসক্রিপশন চাই, আসল ডাক্তারের আসল প্রেসক্রিপশন। এই নাও। আরু, টেনশন নিস না। নারায়ণ চকে আমার পরিচিত একটা ওষুধের দোকান আছে, ও এইভাবে বের করে দেবে রে। দিয়ে দেবে? নিশ্চয়ই দেবে। কখন দেবে? যখন চাইবি তখন। আচ্ছা, একটা কথা বলতো, তুই এই বড়ি চাইছিস কেন? আরে আমার রাতে ঘুম আসে না, সেই জন্য। একটা কাজ কর, একটা কাগজের মধ্যে তুই লিখে দে, তারপর দেখ আমি কি করে ব্যবস্থা করি। হয়ে যাবে কাজ। দশটা বড়ি আছে, আর তোমার মাত্র 4টে লাগবে। বাচ্চাটাও তো আছে। সেটার দরকার হবে না। চলো খাওয়া শুরু করো। বড় ভালো লাগে যখন আমরা সবাই একসাথে হই, আর এই সব সুন্দর খাবার দাবার খেতে পাওয়া যায়। কিন্তু আমার শাকির তো কিছুই খাচ্ছে না। ও ঠাকুমা, লেগ পিসটা তো দাও। হ্যাঁ হ্যাঁ, এই নাও আমার সোনা, এই নাও। আব্বু, আমি বলছিলাম যে আমাদের খুব ভালো লাগতো যদি তোমরা কিছুদিনের জন্য দিল্লিতে আমাদের সঙ্গে থাকতে। কি বলো আমি? দাদা, এটা ঠিক হলো না। তুমি শুধু আব্বু আর আম্মিকে ইনভাইট করলে, আমাকে করলে না। আরে তোমার আর ইনভিটেশনের কি দরকার নুরি? এখনই চলো আমাদের সাথে, তাও বরাবরের জন্য। আমিও কোম্পানি পেয়ে যাব। হ্যাঁ, আর এমনিতেও নুরি, দিল্লিতে অনেক সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি রয়েছে, তুই অনেক সহজেই ওখানে চাকরি পেয়ে যাবি। আগে ওকে ওর এমটেকটা করতে দে, তারপর ওর বিয়ে দিয়ে দেবো একটা ভালো পাত্র দেখে। যেখানে ওর স্বামী থাকবে সেখানে নুরি যাবে। এটা ঠিক বলেছ আব্বু। বৌমা, ডালটা এগিয়ে দাও তো। আরে না, এবার আমি চালি। তুই এত তাড়াতাড়ি চলে যাবি? এই না, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু 4-5 দিনের বেশি ছুটি কত পেলাম না পড়লো? আব্বু। ওয়াহিদা, হ্যাঁ বেশ কয়েক কাপ এলাচ দেওয়া চা বানাতো সবার জন্য। আচ্ছা। ও দাদু, মাকে বলো না চা করতে। আমার ঠাকুমাকে যেভাবেই হোক এই গেমে হারাতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুই ঠাকুমাকে হারা, আমি চা বানাচ্ছি। সাজিয়া, চা করো। না দাদা, বৌদি তুমি বসো, আমি চা করছি। ঠিক আছে।
হ্যালো। নাও এই 1 2 3 4। জয়ের সঙ্গে সঙ্গে একটা ষড়যন্ত্র ফুটছিল। একটা প্রেম কাহিনী একটা ষড়যন্ত্রের জন্ম দেয়। এই অপরাধের উদ্দেশ্য ছিল দুজন প্রেমিকের মিলন, কিন্তু এটা কি সত্যিই ভালোবাসা ছিল, যেখানে বিবেক অচেতন হয়ে পড়েছিল? আরে শোন না, ওটা একটু সোজা করে রাখ, আমি এটা একটু জাস্ট লাগিয়ে আসছি। এই ফারুক, হ্যাঁ বলো। চাটা খেয়ে নে। 1 মিনিট যাচ্ছে। আরে রাখলে ঠান্ডা হয়ে যাবে। আরে ইসমাইল দা এক্ষুনি রেগে যাবে আবার। ওনার শুয়ে পড়ার আগে আমি এটা ফিট করে দিই, না হলে আওয়াজে আবার উঠে পড়বে। আরে বাবা, ও এখন শোবে না, যত খুশি আওয়াজ কর। চাটা খেয়ে নে। কি হলো মশাই, অবশেষে আমাদের বাড়িতে আসার সময় হলো তোমার? হ্যাঁ ম্যাডাম, এটা আপনার গ্রিল, এটা তো আর যাত্রার নয়। এটা বানাতে অনেকটা সময় গেছে আমার। কোথাও একটু ভুল হয়ে গেলে না, আগামী 10 বছর আমাকে কথা শুনতে হতো। 10 বছর তো অনেক দূরের কথা। প্রথমে এটা তো বলো, এই গ্রিলটা কতদিন টিকবে? সেটার উত্তর তো আমার কাছে নেই আপাতত, কিন্তু হ্যাঁ 10 বছর পর এর উত্তর পেয়ে যাবেন। একটা গ্রিলের ওপর এত ভরসা? একবার ফিট তো হতে দিন, সারা জীবনের জন্য বন্দী হয়ে যাবেন আপনি। সালাম আলাইকুম ইসলাম দাদা। ওয়ালাইকুম আসসালাম। মিষ্টি মুখ করুন। আরে নিশ্চয়ই করব, কিন্তু কিসের আনন্দে? এই হলো আমার আনন্দ, আমার নতুন বাইক। খুব ভালো। দিদি আছেন? হ্যাঁ, ভেতরে। আরে দিদি, দিদি, আরে নুরি মিষ্টি মুখ করো। এই হলো আমার নতুন ঘোড়া। কি ব্যাপার ফারুক, ঘোড়া তো এসে গেল, চড়তে পারবে তো? পড়ে যাবে না তো? এখান থেকে তোমার অফিস মাত্র 10 মিনিট, তার 1 সেকেন্ড বেশি লাগলে না নাম বদলে দেবো। ও হ্যালো, আমি অফিসে যাব, হসপিটালে না। ফারুক, আমার আজকেই অফিসে যেতে হবে। এত দেরি হবে জানলে আমি হেঁটেই চলে যেতাম। ব্যাস ব্যাস ব্যাস। উফ, এবার বল, ধুমের জন ইব্রাহিমের কথা মনে পড়লো? অতটা খারাপও না, শিখে যাবে। সন্ধ্যেবেলা নিতে আসবো? চলে এসো, যদি মুড হয় তো লিফট নেব।
তোর দোকান কেমন চলছে রে? দৌড়াচ্ছে বাবা। ব্যবসা তো পুরো ঘোড়ার মতো দৌড়চ্ছে। আমি ঠিকই বলছি দাদা, ভালো চলছে। দেখ বাবা, তুই যে ধারটা নিয়েছিলি এবার শোধ দিবি। আমার কাছে এখন টাকা পয়সা একদম শেষ হয়ে গেছে। হ্যাঁ বাবা, তুমি ধার দিয়েছো সেটাই সবচেয়ে বড় কথা। দেখো, এবার তুমি ফারুকের চিন্তা করা বন্ধ করো। দেখছো না এখন সময় মতো ঘরে আসছে, আর এখন তো বন্ধুদের সাথে আড্ডা দেওয়াও বন্ধ করে দিয়েছে। আমি আগে এসব আমি করতাম না। তুমি যদি বন্ধুদের সাথে আড্ডা মারাকে এরকম ভাবে বলো তাহলে আমি কি করব? কি হলো? আমি তোমাকে কিছু বলতে চাই নুরি। বাইক দাঁড় করিয়ে কথা বলার কি ছিল? তুমি রেগে যাবে না তো? যদি রেগে যাওয়ার মতো কথা হয় তো কেন রাগ করবো না? আমি তোমাকে ভালোবাসি। আমার তোমাকে প্রথম থেকেই ভালো লাগে। আর জানি না ব্যাপারটা কবে থেকে সিরিয়াস হয়ে গেল এতটা। অনেকদিন থেকে ভাবছিলাম বলে দেবো, আর আজ আমি বলে ফেললাম। মনে হচ্ছে 1 সপ্তাহ ধরে তোমার ঘোড়ার শরীর খারাপ। নুরি, ওই তুমি কোনো উত্তর দিলে না তাই ভাবলাম তুমি হয়তো রেগে আছো। আচ্ছা, ব্যাপারটা যখন সিরিয়াস তখন তো ভাবতে সময় লাগবে না? এটা তুমি ভাবোনি? এটাও তো হতে পারে যে আমি কখনো তোমার উপর এতটা রাগ করিনি। এটাও তো হতে পারে তোমাকে আমার কখনো এতটাও খারাপ লাগেনি যে প্রেম হতেই পারে না। নুরি, তুমি কি তুমি 1 সপ্তাহ দেখাও করতে এলে না? আমার উত্তর শোনার তোমার কোনো ইচ্ছেই ছিল না। শুধু বলে দিলে যে ভালোবাসি তোমায় আর চলে গেলে। এখন চলো, বাইক বের করো, কোথাও যাই। চলো। আমার বাড়ির লোক নিয়ে কোনো সমস্যা হবে না নুরি। কিন্তু আমার বাড়ির লোক রাজি হবেন না কিছুতেই। তাহলে আমরা কি করব? কি আর করব? কিছু না। যতক্ষণ না বিয়ে হচ্ছে আমাদের ততদিন এরকমই ঘুরবো। তারপর তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। যেমন ছিলে তেমনই থাকো। ডোন্ট ওয়ারি, আমি আম্মি আব্বুর সাথে কথা বলবো, তুমি টেনশন করো না। মা দিব্যি, তুমি একদম ভয় পাইয়ে দিয়েছিলে। চলো এবার। আম্মি, আব্বু, আমি বিয়ে করতে চাই। সেটা করতেই হবে, এতে আর আমাদের বলার কি আছে? আরে আমরা তো সেই দিনটার প্রতীক্ষায় আছি যেই তোর লেখাপড়াটা শেষ হবে, আর তখন আমরা তোর জন্য একজন ভালো বংশের সেটেল ছেলে খুঁজে আনবো।
আমি ছেলে পছন্দ করেছি। কেউ? ফারুক। ফারুক এসে ছুরি মারলো আব্দুল্লাহ আর ওই জঘন্য ছেলেটা। আমি যদি একটুও জানতে পারতাম তাহলে ওকে ঘরে ঢুকতেই দিতাম না। আরে এতদিন আমারই খেয়ে আমারই সর্বনাশ করলি, তুই এটা করতে পারলি? আসল ঘটনা তো এখন হবে। আমি আর ফারুক দুজনেই বিয়ে করতে চাই। এটা আসল নয়, তুই স্বপ্ন দেখছিস নুরি। তুই আজ থেকে এই মুহূর্তে তোর এই পার্ট টাইম জব আর কলেজ যাওয়া বন্ধ। আব্বু আমাকে একবার বোঝার তো চেষ্টা করো। বোঝার দরকার তোমার নুরি। এই শহরে, এই সমাজে তোমার বাবার একটা সম্মান আছে, সেটা তুমি ধুলোয় মিশিয়ে দিতে চাও? তোর মোবাইলটা আমায় দিয়ে দে। আব্বু 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 আমার কথা তো শোনো। এবার তুই আমার কথা শোন, প্রথম আর শেষবারের জন্য। যদি আজকের পর তুই ফারুকের সাথে কখনো কোনোভাবে দেখা করিস, তাহলে আমি তোদের দুজনকে প্রাণে মেরে ফেলবো। আর এটা ভয় দেখাচ্ছি না, এটা আমি সত্যি সত্যি করব। এই দুনিয়াতে আমার সম্মান আমার সন্তানের থেকেও বেশি। সালাম আলাইকুম। আমাদের ক্ষতি করেও আশ মেটেনি। বেরিয়ে যাও এখান থেকে। কি হলো? চুপ করো। আমি আমার বাড়িতে তোমাকে কাজ দিয়েছি, তোমার রোজগার করার সুযোগ করে দিয়েছি, আর তুমি আমাদের সাথে বেইমানি করলে, আমাদের সম্মানকে মাটিতে মিশিয়ে দিলে। আরে আপনি ভুল বুঝছেন। আমি ভুল বুঝেছিলাম। একটা সাপের বাচ্চাকে মানুষ ভেবেছিলাম। যদি প্রাণ বাঁচাতে চাও তাহলে এই পাড়ায় যেন আর তোমাকে না দেখি। চলে যাও এখান থেকে। নুরি আর ফারুককে কি প্রাণনাশের হুমকি আলাদা করতে পারত? নুরি কি তার বাবার সম্মানের সামনে তার ভালোবাসার বলিদান দিয়ে দিত? ওরা প্রবল প্রেমের জালে আটকে ছিল, আর ওদের পুরো বিশ্বাস ছিল যে পৃথিবীর কোনো শক্তি ওদের আলাদা করতে পারবে না। আদাব ইসমাইল ভাই। আদাব রমেশ বাবু। ইসমাইল ভাই, সব ঠিক আছে তো? আল্লাহর ইচ্ছাতে। বলুন কি ব্যাপার? নুরি এক সপ্তাহ ধরে অফিসে আসছে না, ফোনও তুলছে না ও। নুরি আর অফিস যাবে না, ও চাকরি ছেড়ে দিয়েছে। আরে এটা কেন? ওই আর কি, পারিবারিক ব্যাপারে। নুরি আমাদের বিশেষ কিছু ক্লায়েন্টকে হ্যান্ডেল করছিল, আর এইরকম ভাবে ও যদি হঠাৎ চাকরি ছেড়ে দেয়, আমি তো খুব মুশকিলে পড়ে যাব। বিপদ আর অসুবিধে সবারই হয়ে থাকে। তা তো ঠিকই ইসমাইল ভাই, কিন্তু শুধু 3 মাসের ব্যাপার। একটা খুব ইম্পর্টেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ চলছে, যেটা নুরি হ্যান্ডেল করছিল, আর এখন যদি হঠাৎ ও চাকরিটা ছেড়ে দেয়, আমার তো রিপ্লেসমেন্টের জন্য একটু সময় চাই। আই এম সরি রমেশ বাবু। প্লিজ না বলবেন না, ইটস আ রিকোয়েস্ট। নুরি, তোর বস রমেশ চতুর্বেদী ফোন করেছিলেন, তোকে 2 মাসের জন্য অফিস যেতে হবে। ওদের তোকে খুব প্রয়োজন, কিন্তু শুধু 2 মাসের জন্য। আর শোন, আর একবার যদি ফারুকের সাথে দেখা করার চেষ্টা করিস বা ওর সাথে কথা বলিস, না হলে তারপর না ও কিছু বলবে না তুই কিছু বলবি। বাড়িতে সব থেকে ছোট হওয়ার জন্য তোকে আমরা সব থেকে বেশি আহ্লাদ দিয়ে এসেছি, কখনো হাত তুলিনি গায়ে, পুরো স্বাধীনতা দিয়েছিলাম। তার মানে এই নয় যে তুই আমাদের বংশের সম্মান এইভাবে মাটিতে লুটাবি। তাই আজকের পর থেকে কখনো যদি তুই ছেলেটার দিকে মুখ তুলে তাকাস, তাহলে মনে রাখিস তখন থেকে আমি তোর বাবা থাকবো না। এখনো ভালোবাসো আমাকে? মরা অবধি। এই ফোনটাকে বাড়ির সবার নজর এড়িয়ে রাখবে নুরি, আর সবসময় সাইলেন্টে রাখবে। ফোন শুধু আমিই করব ফারুক।
আর তাও বাড়ির লোক ঘুমিয়ে যাওয়ার পরে। ঠিক আছে, অফিসে যাওয়া আসার পথে তোমার সঙ্গে দেখা করবো আমি। আমি অফিস থেকে খুব তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করব। রোজ দেখা করবে তো নুরি? রোজ। আব্বু ওকে অফিসে পাঠানোর দরকারটা কি? তাড়াতাড়ি একটা ভালো ছেলে দেখে ওকে বিয়ে দিয়ে দাও। ভীষণই টেনশনে আছি বুঝলি। আব্বু তুমি একদমই টেনশন নিও না, আমি নুরির সঙ্গে একবার কথা বলছি। সালাম আলাইকুম দাদা। নুরি কেমন আছিস? আমি ভালো আছি। দেখ নুরি, আমি আব্বুর মতো বকাঝকা তোকে করবো না, কিন্তু একটা কথা তুই ভালো করে ভেবে দেখ। ভালো লাগা একটা অন্য জিনিস, কিন্তু সারা জীবন একসঙ্গে থাকা একদম অন্য ব্যাপার। স্ট্যাটাস, এডুকেশন, ইনকাম, এই ব্যাপারগুলো কিন্তু অনেকটাই ম্যাটার করে। তুই নিশ্চয়ই বুঝতে পারছিস যে আমি তোকে কি বলতে চাইছি। হ্যাঁ দাদা, বুঝতে পারছি। এই সময় তোর সমস্ত ফোকাস আর কনসেন্ট্রেশন এমটেক কমপ্লিট করার জন্য রাখ। তারপর দেখবি একের পর এক ডিসেন্ট আর ওয়েল সেটেল ছেলেরা তোর পিছনে লাইন দেবে। তাই এখন তুই আর কিছুই ভাবিস না। ঠিক আছে, ভাববো না। নিজের খেয়াল রাখিস। খুদা হাফিজ। খোদা হাফিজ। মা, তোমার বাবা, তোমার দাদা কখনোই তোমার খারাপ চাইবে না। আমরা সংসার করবো তো ফারুক? জানি না, কিন্তু এটুকু জানি যে তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও বাঁচব না। নুরি, বাচ্চাটা নষ্ট করে দাও। না ফারুক, এই বাচ্চা আমি কিছুতেই নষ্ট করব না। আমার বাচ্চা চাই। নুরি, এটা ছাড়া আমাদের কাছে অন্য রাস্তা নেই। এই বাচ্চাই আমাদের পথ দেখাবে ফারুক। নুরি, আমাদের কাছে না তো সময় আছে আর না তো সুযোগ। তার উপর তোমার দাদা রয়েছে এখানে। একবার ভাবো, যদি জেনে যায় তখন। তুমি ভয় পাচ্ছ ফারুক? ভালোবাসার মধ্যে ভয় সব থেকে খারাপ জিনিস। না, আমি ভয় পাচ্ছি না নুরি, চিন্তা হচ্ছে আমার। ফারুক, চলো না সংসার করি। আজ না তো কখনোই না। তাহলে চলো পালিয়ে যাই। কোথায় যাব? অন্য কোনো একটা শহরে গিয়ে উঠি। আমার আব্বু আমাদেরকে জাহান্নাম থেকেও খুঁজে আনবে। তারপর আমার প্রতি ভালোবাসা কখন যে তলোয়ার হয়ে যাবে সেটা আমরা বুঝতেও পারবো না। আর তারপরেও তুমি এই বাচ্চাটার জন্য জেদ করছো নুরি। ফারুক, এই বাচ্চা বাচ্চা নয়, এটা আমাদের আনন্দের ফল। আর আমাদের এই খুশি তোমার বাড়ির লোক দেখতে পারে না নুরি। আমরা ওদের দুঃখটাকে শেষ করে দিই। সেটা আমরা কখনোই শেষ করতে পারবো না। তাহলে ওদেরকেই মেরে ফেলি। অবচেতন বিবেকের মৃত্যু হলো। যাকে এই জুড়ি প্রেম মনে করেছিল, সেই স্বার্থ একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের রূপ নিল। ফারুক আর নুরির বিষাক্ত মনে এখন রক্তগঙ্গা বইছিল, যেটা লাশের উপর দিয়ে এগিয়ে গিয়ে একটা বিকৃত সঙ্গমের স্বপ্ন দেখছিল। এই ছক্কা পড়লো। দাও এবার আমার চাল।
এই পড়লো 3। আমারও 3টে পয়েন্ট। আম্মি হ্যাঁ দে। নুরি, তুই চা খাবি না? না দাদা, আমার ইচ্ছে করছে না, রাতে ঘুম আসে না। ঠিক আছে। দাও। হ্যাঁ, করে ঠিক করে খেয়াল হেলে যাবি। এ বাবা, আমি হেরে গেলাম। আমি জিতে গেছি। তোমার প্রথম গুটি খেয়ে ফেলেছি। বাঁচাও, আল্লাহর দোহাই বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, কেউ আছে কোথাও, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, আল্লাহর দোহাই। এটা তোমাদের নুরির আওয়াজ না? হাই আল্লাহ, কি হচ্ছে ইসমাইল ভাইয়ের বাড়িতে? চলো দেখি। আল্লাহর দোহাই বাঁচাও। আসিফ ভাই, হ্যাঁ আপনি নুরির আওয়াজ শুনতে পেয়েছেন? ইসমাইল ভাই। নুরি, বৌদি, এখন তো নুরির আওয়াজও শোনা যাচ্ছে না। আরে পেছনে ইসমাইল ভাইয়ের ঘরে জানলা রয়েছে, ওখান দিয়ে দেখো। ইসমাইল ভাই, ইসমাইল ভাই, বৌদি, ইসমাইল ভাই, ইসমাইল ভাই, ইসমাইল ভাই। হে আল্লাহ, কি হলো সোহেল ভাই? ভেতরে দেখো আসিফ ভাই, এসব কি হয়ে গেল? সোহেল ভাই তো ফোন করেছে পুলিশকে, চলে আসবে। স্যার, দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আসলে আমরা পেছনে জানালা দিয়ে লাশ দেখতে পেয়েছি। কোথায়? এদিকে পেছনে। স্যার, সামনে একটা জানালা আছে, ওটার গ্রিলটা খোলা যাবে। খুলে ফেলো তাড়াতাড়ি। চেক করো। স্যার, দুজনেই মারা গেছে, মেয়েটা বেঁচে আছে। স্যার, উপরে আরো 3টে লাশ পড়ে রয়েছে। চলো, চলুন। স্যার, 3জনকে ভালো করে চেক করেছি, ওরা বেঁচে নেই। স্যার, 3জনকে ভালো করে চেক করেছি, ওরা বেঁচে নেই। নুরি, কি হয়েছিল? নুরি বলো, কি হয়েছিল? স্যার, স্যার, আমি উপরের ছাদে গিয়েছিলাম আর মশা কামড়াচ্ছিল। তারপর আমি ভাবলাম আমার ঘরে গিয়ে শোবো, আর এই জন্য আমি নিচে এলাম। যখন আমি নিচে এলাম তখন দেখলাম আম্মি আব্বুর ঘরের দরজা খোলা রয়েছে। আমি ভাবলাম যে ওরা হয়তো দরজা আটকাতে ভুলে গেছে। তারপর আমি যখন দরজাটা বন্ধ করার জন্য এগিয়ে গেলাম, দেখলাম আব্বু, আম্মি, আব্বু,
নুরি, তোমার দাদা মাজেদ, বৌদি সাজিয়া আর ওনাদের ছেলে শাকের, এই তিনজনকেও খুন করা হয়েছে। না 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 না। স্যার, নুড়ি চিৎকার শুনেই আমি দৌড়ে চলে এসেছিলাম। আমিও স্যার। কাউকে পালাতে দেখেছেন? না স্যার, আসলে চিৎকারের আওয়াজ শোনার 3-4 মিনিট পরে আমরা এখানে পৌঁছেছিলাম। সবাই ঘুমোচ্ছিলাম তো। স্যার, বাড়ির মধ্যে জোর করে ঢোকার কোনো চিহ্ন নেই। দরজা জানালা সব ঠিক আছে। নুরি, এটা কি করে সম্ভব যে তুমি তোমার বাবা মার চিৎকার শুনতে পাওনি? তোমার দাদা বৌদিরও চিৎকার শুনতে পাওনি? ওনাদের গলা কেটে হত্যা করা হয়েছে, আর ওই 8 বছরের বাচ্চাটার গলা টিপে খুন করা হয়েছে। স্যার, আমি কিচ্ছু জানি না, আমি জানি না কি করে সেটা সম্ভব নুরি? খুনি যে জোর করে বাড়িতে ঢুকেছিল তারও তো কোনো প্রমাণ পাইনি। স্যার, আমি বললাম না আপনাকে, আমি জানি না এসব, কিচ্ছু জানি না। বাড়ির সমস্ত লোকেরা নিচে ঘরে শুয়েছিলেন, আর তুমি একা ছাদে শুয়েছিলে। স্যার, এমনিতে তো আমি নিচে আমার ঘরেই শুই, কিন্তু কখনো কখনো গরম লাগলে আমি ছাদে যাই। কাল রাতে মশার কামড়ের চোটে আমি নিচে নেমে আসি, আর নিচে এসেই তো দেখি সব কিছু শেষ হয়ে গেছে, সব শেষ। কিন্তু তুমি কাউকেই দেখতে পাওনি কিছু করতে কিংবা পালাতে, তাই তো নুরি? না স্যার, কাউকেই দেখিনি। মার্ডার করতে ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে, কিন্তু ছুরি বলে মনে হচ্ছে না। তলোয়ারের মতো কোনো লম্বা অস্ত্র ব্যবহার করা হয়েছে। ব্যাপারটা খুব আশ্চর্যজনক ডক্টর। খুনি দরজা জানলা কিছু না ভেঙেই বাড়িতে ঢুকে পড়লো, 4 জনকে গলা কেটে খুন করলো, বাচ্চাটাকে খুন করলো গলা টিপে, আর বাড়ির একমাত্র সদস্য যে জীবিত সে কিছুই জানে না কি হয়েছিল, কি করে হলো, কেন হলো, কিচ্ছু না। একবার ডিটেলে পোস্টমর্টম করতে হবে, হয়তো আরো কিছু জানতে পারা যাবে। ফারুক, আমি আমার পেটের বাচ্চাকে অনুভব করতে পারছি। আমাদের এই সমস্যার সমাধান করতেই হবে। ঠিক সমাধান হয়ে যাবে। আমরা খুব তাড়াতাড়ি একটা সংসার করব ফারুক, কিন্তু কোনো কিছুতেই আমরা ভেঙে পড়ব না, কিছুতেই না ফারুক। পুলিশ এই কেসে অভ্যন্তরীণ ষড়যন্ত্রের আন্দাজ করে নিয়েছিল। তাদের সন্দেহের তীর তীব্র গতিতে সেই দিকেই ছুটছিল। এই কেসের শিকড় খুব দ্রুত তাদের হাতে চলে আসে। একটা ছেলে ছিল ফারুক, নুরির পরিবার ওকে চিনত। এমনটা হয়নি তো যে নুরি ফারুকের সাথে মিলেই কাজটা করেছে আর এখন নির্দোষ সাজার চেষ্টা করছে? সেটা আমি কি করে বলবো? আপনি নুরির ব্যাপারে জিজ্ঞেস করলেন, তাই আমি বললাম যে নুরির বাবা ওকে চাকরিটা করতে কেন দিচ্ছিল না। থ্যাংক ইউ। হ্যাঁ, মানে কিছু সময়ের জন্য যদি আনকনসিয়াস করা যায়। আমি কি করে জানবো নুরি? আসলে আমরা জানতাম যে নুরি আর ফারুকের মধ্যে কিছু একটা চলছে। ইসমাইল ভাই আর বৌদি এই ব্যাপারটাকে নিয়ে খুব চিন্তিতও ছিলেন। হ্যাঁ, ওই রাতে ফারুক ওখানে ছিল, আমি ওকে যেতে দেখেছি। এখন বলছেন? স্যার, আমার বিশ্বাসই হয়নি যে ফারুক এমন কিছু করতে পারে। আপনি কটার সময় দেখেছেন ফারুককে? এই ধরুন 12টা তখন। আচ্ছা, এটা কি হতে পারে যে নুরি এই ব্যাপারে ফারুককে সাহায্য করেছে? স্যার, এটা আমি কি করে বলবো? আপনি হঠাৎ ফারুকের ব্যাপারে জিজ্ঞেস করলেন, তাই ওই রাতের কথাটা মনে পড়ে গেল।
যখন সমস্ত পৃথিবী জানে তখন আপনি কেন না জানার ভান করছেন? আপনি কি বলতে চাইছেন? যে ফারুক আর আমার মধ্যে প্রেম আছে তাই সমস্ত খুন আমি করেছি, তাও আমার নিজের ফ্যামিলিকে? তোমার বাবা এই সম্পর্কটার বিরোধিতা করতেন। তো সমস্ত লাভ স্টোরিতেই বাবারা বিরুদ্ধে থাকে, কিন্তু আমি আর ফারুক সময়ের অপেক্ষা করছিলাম। আপনি কি করে ভাবলেন যে এইসবের মধ্যে আমার আর ফারুকের হাত আছে? তাহলে এর পেছনে কার হাত আছে নুরি? কে সেই লোক যে দরজা জানলা না ভেঙেই তোমার বাড়িতে ঢুকে পড়লো আর একমাত্র তোমাকে ছেড়ে বাড়ির আর সবাইকে খুন করে চলে গেল? কোনো চুরি হলো না, ডাকাতি হলো না, আর সব থেকে আশ্চর্যের ব্যাপার তুমি তখন ঘুমোচ্ছিলে, তাই তুমি কিছু দেখতেও পাওনি, কিছু শুনতেও পাওনি। আর আপনারা কাউকে ধরতে পারছেন না, তাই আমাকেই দোষী ভাবছেন। আমার দোষ তো শুধু এটাই যে ওরা আমাকে জীবিত ছেড়ে দিয়েছে, আর যদি আমি মরে যেতাম না তো ব্যাস সমস্ত ঘটনা এখানেই শেষ হয়ে যেত। বলুন। ফারুক হ্যাঁ, আমার ছেলে কোথায়? ভেতরে। ডাকুন ওকে বাইরে। না স্যার, সেদিন রাতে আমি নুরির বাড়ির সামনে ছিলামই না। এত জোর দিয়ে তুমি কথাটা বলছো কারণ সেদিন তুমি খুব চালাকি করে তোমার সেলফোনটা বন্ধ করে রেখেছিলে, যাতে আমরা তোমার লোকেশনটা জানতেই না পারি। স্যার আমি ওখানে ছিলামই না, আমি তো বারবার বলছি একই কথা। স্যার আমি খুবই গরিব মানুষ, আমি মানছি নুরি আর আমি বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমি নুরির বাবা মা আর দাদাকে কি করে মারতে পারি? আর আপনার কি মনে হয় স্যার এরপরেও নুরি আমাকে ভালোবাসবে? দেখো ফারুক, এটা তোমার আর নুরি নিজেদের ব্যাপার, আমাদের এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। আমি শুধু এটুকুই জানি যে সেই রাত্রিরে তোমাকে একজন দেখতে পেয়েছিল নুরির বাড়ির বাইরে। না স্যার, এটা মিথ্যে, আমি ওখানে ছিলামই না। স্যার, নূরের ফোন গত 2 মাস ধরে বন্ধ। ওর কথা হচ্ছে মা বাবা ওর ফোন কেড়ে নিয়েছিল যখন ও ওনাদের ফারুকের ব্যাপারে বলে। যোগে সেই খুনগুলো এরা দুজনেই করেছে। কিন্তু স্যার মেয়েটা প্রেসের সামনে বিবৃতি দিয়েছে যে আমরা ওকে নাকি বিরক্ত করছি। মেয়েটা খুব চালাক যোগেশ, ও সিম্প্যাথি পেতে চাইছে, নিজেকে ভিকটিম প্রমাণ করতে চাইছে। ইয়েস ডক্টর। একটা ইন্টারেস্টিং পয়েন্ট পেয়েছি অফিসার। কি? ইসমাইল শেখ, তার বউ ওয়াইদা, ছেলে মাজিদ আর পুত্রবধূ সাজিয়া, এদের 4 জনের রক্তে স্লিপিং ট্যাবলেটের চিহ্ন পাওয়া গিয়েছে, আর খুব হেভি ডোজে পাওয়া গিয়েছে। আর ওই বাচ্চাটা শাকির, ওর রক্তে কিছু ছিল না। ওকে তো গলা টিপে খুন করা হয়েছে, কারণ খুনি জানতো যে বাচ্চাটা খুব একটা স্ট্রাগল করতে পারবে না, আর বাকি 4 জনও খুব একটা স্ট্রাগল করতে পারেনি, কারণ তারা তো আরাম করে ঘুমোচ্ছিল। পুরো ব্যাপারটা প্ল্যান্ড ছিল, আর সেজন্যই কেউ কোনো চিৎকার শোনেনি। আপনারা সরে যান সাইডে, প্লিজ সরে যান, সরে যান, সরে যান। স্যার স্যার একটা প্রশ্ন স্যার। স্যার 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 দেখুন নুরি দেবী, আপনার সঙ্গে ঘটা দুর্ঘটনার জন্য আমরা সমব্যথী, খুবই দুঃখিত। আমরা শুনছি যে পুলিশ নাকি আপনাকে বিরক্ত করছে। পুলিশ কিছু করছে না স্যার, শুধু আমাকে বিরক্ত করছে। আমার পুরো ফ্যামিলি শেষ হয়ে গেল, আমাকে সান্ত্বনা দেওয়ার বদলে আমাকেই। কেন? কারণ আমি একা বেঁচে গেছি। ঠিক আছে ঠিক আছে, কাঁদবেন না, পুলিশকে আমি দেখে নিচ্ছি, তারা আপনাকে আর বিরক্ত করবে না। ওই শোকগ্রস্ত মেয়েটির সঙ্গে আমাদের পুরো সহানুভূতি আছে। আমি ওকে কথা দিয়েছি যে বিচার হবে এবং সুবিচার হবে, আর যেই দোষী হোক না কেন খুব তাড়াতাড়ি ধরা পড়বে। স্যার আপনি পরে থাকতে কি করতে চলেছেন স্যার? কিভাবে পরে থাকবে স্যার? স্যার কি করতে যাচ্ছেন স্যার? স্যার স্যার মেয়েটা খুব চালাক, সিম্প্যাথি আদায় করে আমাকে এই কেসটা থেকে সরিয়ে দিল। হ্যাঁ, আমি কেসটা পড়েছি। আপনি যখন তদন্ত করতে শুরু করবেন তখন আপনার বোধ, আপনার বুদ্ধি একমাত্র নুরি আর ফারুককেই সন্দেহ করতে আপনাকে বাধ্য করবে, কারণ খুনগুলো নুরি আর ফারুকই করেছে।
অন্যের রক্তে যারা নিজেদের প্রেম কাহিনী লেখে তারা ভালোবাসার থেকে অনেক দূরে থাকে। সত্যিকারের ভালোবাসা প্রেমিককে উন্নত মানুষ বানায়, জন্তু নয়। পুলিশ যখন নুরি আর ফারুকের কাছে পৌঁছলো তখনই কেসটার সত্য উদ্ঘাটিত হলো। ওরা যেই প্রেম কাহিনীর দোহাই দিচ্ছিল সেই ভালোবাসাটার কি হলো, আর সেই কাহিনীরই বা কি হলো? কেসটা যখন আদালতে উঠলো তখন একেবারে পাল্টে গেল, অনেক কিছু প্রকাশ্যে চলে এলো। এই 5টা হত্যার আসলে কে পরিণতি দিয়েছিল, এই রোমহর্ষক কাহিনীর দ্বিতীয় তথা শেষ ভাগ আমরা আপনাদের দেখাবো আগামী দিন আগামী পর্বে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ।